ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেমন ভাবে করছো তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন? এক্সামের ডেট তো অ্যানাউন্স হয়েই গিয়েছে, এক্সামের ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই দিকে ফোকাস না করে তোমরা পড়াশোনার দিকে ফোকাস করো। আরো বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি প্রিপেয়ার করেছি মডেল টেস্ট পেপার 7। তো চলো দেখে নিই আজকের সিরিজে কি কি রয়েছে। আমাদের চ্যানেলে একটি পেড মক টেস্ট সিরিজ চলছে, তোমরা নিশ্চয়ই জানো। তো তোমরা যারা এটাতে জয়েন করতে চাও, জয়েনিং এর জন্য ডেসক্রিপশন বক্সের লিংক থেকে যোগাযোগ করে নিও। দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। এখানে রয়েছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস ইজ এন অ্যাবনর্মাল কানেকশন বিটুইন। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস অর্থাৎ এটি একটি অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই, অর্থাৎ আফটার বার্থ হতে পারে। কেন হতে পারে? কারণ ডাক্টাস আর্টেরিওসাস ফিটাল সার্কুলেশনের একটি পার্ট, যেটা কিনা যদি পেটেন্ট হয়ে যায় তবেই এই প্রবলেমটা আমরা দেখতে পাবো, যেটা বেসিক্যালি ক্লোজ হয়ে যাওয়ার কথা কিন্তু ক্লোজ হয় না। তাহলে এই যে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস রয়েছে, এটা কাদের মধ্যে কানেকশন? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস হলো পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার একটি কানেকশন। এরকম ভাবে আরো কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ রয়েছে, যার মধ্যে কিছু থাকে অ্যাসাইনোটিক এবং কিছু থাকে সাইনোটিক। অ্যাসাইনোটিক অর্থাৎ যেখানে আমরা বেবিদের মধ্যে সাইনোসিস বা ব্লুইশ ডিসকালারেশন দেখতে পাই না, আর একটা থাকে সাইনোটিক যেখানটা আমরা ডিসকালারেশনটা দেখতে পাই। তো সাইনোটিকের মধ্যে মেন যেটা থাকে সেটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। আমি আগেই একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কি কি চেঞ্জেস হয় এবং কেন হয়। আর অ্যাসাইনোটিকের মধ্যে যেমন একটা এই পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস রয়েছে, এছাড়াও আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট রয়েছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট রয়েছে, যেগুলোতে যে সেপ্টাম রয়েছে আর্টারিজ এবং অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে যে সেপ্টাম গুলো থাকে, এই সেপ্টাম গুলো ঠিকমতো তৈরি হয় না। যেই তৈরি না হওয়ার কারণে কি হয়, পিওর ব্লাড অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সিং হয়। তবে এই মিক্সিংটার পরিমাণ খুবই কম, এবং যেহেতু অক্সিজেনেটেড ব্লাড যেটা আমার বডিতে সার্কুলেট হচ্ছে তার সাথে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্স আপ হয় না, সেই কারণে কি হয় আমাদের এই সাইনোসিস যে ব্যাপারটা, সেই সাইনোসিসটা এখানটায় ডেভেলপ করে না। আদারওয়াইজ যেটা সাইনোটিক হার্ট ডিজিজ, সেখানে সার্কুলেশনের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকার কারণে সাইনোসিস আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার ছিল অপশন সি, পালমোনারি আর্টারি এন্ড অ্যাওর্টা। নেক্সট কোশ্চেন, which of the following substances is used to prevent Rh isoimmunization? Rh isoimmunization কখন হয়? যখন Rh পজিটিভ ফাদার এবং Rh নেগেটিভ মাদার থাকে, তখন বেবি যদি Rh পজিটিভ হয় সেক্ষেত্রে Rh আইসোইমিউনাইজেশনের একটি সম্ভাবনা থাকে, যেই কারণে আমরা কি ইনজেকশন দিয়ে থাকি? অ্যান্টি ডি গামা গ্লোবুলিন ইনজেকশন দিয়ে থাকি। এই ইনজেকশন আমরা মাকে দিই, কখন দিই? উইদিন 72 আওয়ার্স, এবং এটা ডোজ থাকে কত? 300 mcg। এটা মনে রাখবে, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য টাইপ অফ মেন্টাল রিটার্ডেশন ইন হুইচ দ্য চাইল্ড রিকোয়ার্স কাস্টোডিয়াল কেয়ার ইজ। অর্থাৎ কোন টাইপ অফ মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে আমার বাচ্চার একটা কাস্টোডিয়াল কেয়ার প্রয়োজন, যেখানে বাচ্চা কোনো কিছুই করতে পারে না। তো মেন্টাল রিটার্ডেশন বলতে আমরা কি বুঝি? সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে মেন্টাল রিটার্ডেশন মানে যেখানে বাচ্চার আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটা কম থাকবে, লেস দেন 70 থাকবে, অর্থাৎ 70-এর থেকে কম। 70-এর থেকে যখন কম আইকিউ হয়ে যাবে তখনই আমরা সেটাকে মেন্টাল রিটার্ডেশন বলবো। এবার তার ভাগ আছে মাইল্ড, মডারেট, সিভিয়ার আর প্রোফাউন্ড। মাইল্ড মেন্টাল রিটার্ডেশন হবে যখন আইকিউ থাকবে কত? 50 থেকে 70। 50 থেকে 70 কে মাইল্ড বলবো। 35 থেকে 50 হলে সেটাকে বলবো মডারেট। সিভিয়ার বলবো যখন 20 থেকে 35 হবে। আর প্রোফাউন্ড কখন বলবো? প্রোফাউন্ড বলবো যখন লেস দেন 20 হবে। এবার এরকম ভাবে ভাগ তো হয়ে গেল। এবার বাচ্চাদের কেয়ার, এখানে কেয়ার রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করেছে। তাহলে বাচ্চাদের কেয়ারটাকে যদি আমরা দেখি, তাহলে সেই কেয়ারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো একটা সেলফ কেয়ার বলতে পারি। সেলফ কেয়ার অর্থাৎ যে বাচ্চা নিজের কেয়ার নিতে পারে। তো সেলফ কেয়ারের ক্ষেত্রে আমরা দেখি যাদের মাইল্ড মেন্টাল রিটার্ডেশন থাকে তারা সমস্ত কেয়ার নিজের মতো করে সুন্দরভাবে নিতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। মডারেট মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে কি হয়? সুপারভিশনের প্রয়োজন হয়, অর্থাৎ তুমি দেখে রাখছো কিন্তু বাচ্চা নিজে থেকেই সমস্ত কাজ করতে পারছে। সিভিয়ার মেন্টাল রিটার্ডেশনে কি করতে হয়? সেখানে কমপ্লিট সুপারভিশন করতে হয় এবং বাচ্চা ছোটখাটো কিছু করতে পারে, যেমন ধরো দাঁত ব্রাশ করতে পারলো বা একটু হাত ধুয়ে নিতে পারলো, এগুলো করতে পারলো, কিন্তু বড় বড় কাজগুলো করতে পারে না। আর প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে বাচ্চা কিছুই করতে পারে না, তাদেরকে সমস্ত কিছু করে দিতে হয়। এটা গেল সেলফ কেয়ারের দিক থেকে। এবার যদি এডুকেশনের দিক থেকে দেখো, অর্থাৎ পড়াশুনো, এডুকেশনের দিক থেকে দেখতে গেলে এই মাইল্ড মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে বাচ্চারা পড়াশুনো করতে পারে কতটা? প্রাইমারি এডুকেশন করতে পারবে
এবং তুমি যদি কিছু ভোকেশনাল স্কিল ট্রেনিং দিয়ে দাও, অর্থাৎ কিছু করতে শিখিয়ে দিলে, যেমন ধরো একটু সেলাই করা শিখিয়ে দিলে বা কোনো কাজ করতে শেখালে, ছোটখাটো কাজ, যেই কাজটা করে সে কি করতে পারবে, নিজের লাইফ চালাতে পারবে, অর্থাৎ কিছু অর্থ সে রোজগার করতে পারবে। কিন্তু মডারেট মেন্টাল লিটারেশনের ক্ষেত্রে কি হয়, এখানটায় ওই ওয়ার্কশপ সেটিং যেরকম হয়, ওয়ার্কশপ সেটিং গিয়ে বাচ্চা কিছু কিছু কাজ করতে পারবে। সিভিয়ার এবং প্রোফাউন্ডের ক্ষেত্রে পারবে না। সিভিয়ার এর ক্ষেত্রে কিছু সিম্পল স্কিল সে শিখতে পারে, কিন্তু প্রোফাউন্ডের ক্ষেত্রে যে বেসিক নিড বা বেসিক কেয়ার নিতে পারে না, সে তো কাজ করতেই পারবে না। বেশ, এরপরে রয়েছে তোমার এডুকেশনের পরে সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিলের মধ্যে কি পড়ে? সোশ্যাল স্কিল বলতে বোঝায় যেগুলো হচ্ছে তোমার, ধরো কিছু বাচ্চাদের ওয়ার্ক, মানে বাইরের জগৎ, সোসাইটি, সেই সোসাইটিতে গিয়ে বাচ্চা কিভাবে অ্যাডজাস্ট করতে পারছে। তো মাইল্ড মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিছুটা সে করে নিতে পারবে, কিছুটা তার সোশ্যাল স্কিল থাকবে এবং সে অ্যাডজাস্ট করতে পারবে। মডারেট রিটার্ডেশনের ক্ষেত্রে বাচ্চা একটু ডিফিকাল্টি ফিল করবে, খুব একটা বেশি কমফোর্টেবল হবে না। সিভিয়ারের ক্ষেত্রে কমিউনিকেশনটা খুব একটা ভালো নয়, নন ভার্বাল কমিউনিকেশনটাও একটু একটু করতে পারবে। তো এখানটায় সিভিয়ারের ক্ষেত্রেও আমার অবজারভেশনের প্রয়োজন, এবং প্রোফাউন্ডের ক্ষেত্রে সে কিছুই পারবে না, পুরোটাই ল্যাকিং থাকবে। প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন, আচ্ছা, সোশ্যাল স্কিল হয়ে গেল। তাহলে এরপরে রয়েছে কিছু সাইকোমোটর স্কিল। সাইকোমোটর স্কিল বলতে কি বোঝায়? সাইকোমোটর অর্থাৎ যেখানটায় বাচ্চা, যে গ্রস মোটর বা ফাইন মোটর এগুলো আমরা বলি না, সেই রকম টাইপের কিছু স্কিলের কথা বলা হচ্ছে। এখানেও মাইল্ড মডারেটের ক্ষেত্রে একটু একটু করে পারছে, কিন্তু সিভিয়ারের ক্ষেত্রে অবজারভেশন বা লিমিটেড, এবং প্রোফাউন্ডের ক্ষেত্রে পারছে না। আর লাস্ট চলে আসছে ইকোনমিক। ইকোনমিকের ক্ষেত্রে বললাম যে প্রথমটার ক্ষেত্রে বাচ্চাকে আমি ভোকেশনাল ট্রেনিং দিতে পারি, বাচ্চা কিছু করতে পারবে, তাহলে সে মানি ম্যানেজমেন্ট করতে পারবে একটু আধটু। মডারেটের ক্ষেত্রে বাচ্চা কি করবে, কিছুটা ছোট অ্যামাউন্ট অফ মানি সে পকেট মানি হিসেবে স্টোর করতে পারছে এবং সেখান থেকে একটু আধটু সে চালাতে পারছে। সিভিয়ার মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে তার সুপারভিশনের প্রয়োজন, তার সঙ্গে কাউকে থাকতে হবে, তবেই সে করতে পারবে। আর প্রোফাউন্ডের ক্ষেত্রে সে কিছুই করতে পারবে না। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কাস্টোডিয়াল কেয়ার অর্থাৎ যাকে সম্পূর্ণভাবে কেয়ারের মধ্যে রাখতে হবে, যে কোনো কিছুই নিজে থেকে করতে পারবে না। তাহলে এই 5 রকম স্কিল দিয়ে যদি আমি ভাগ করে নিই, তাহলে দেখতে পাচ্ছি যে প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন যাদের রয়েছে, তাদের সমস্ত রকম দিক থেকে সাপোর্টের প্রয়োজন, সে কোনো কাজটাই নিজের মতো করে ভালো করে করতে পারছে না। ক্লিয়ার হলো? তাহলে প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে আমার বাচ্চাকে কাস্টোডিয়াল কেয়ার দিতে হচ্ছে। বেশ, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য মোস্ট কমন কজ অফ প্রিম্যাচিওর ডেথ ইন সিজোফ্রেনিয়া। প্রিম্যাচিওর ডেথ হচ্ছে সিজোফ্রেনিয়াতে, তার সব থেকে কমন কজ কি? মার্ডার, সুইসাইড, নোজোকোমিয়াল ইনফেকশন, নাকি টক্সিসিটি অফ অ্যান্টিসাইকোটিক? তো এই কোশ্চেনটা ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন, তার কারণ কি? মার্ডার তো হবে না, নোজোকোমিয়াল ইনফেকশনের কোনো সম্ভাবনা নেই, অ্যান্টিসাইকোটিক্সের টক্সিসিটি এমন জায়গাতে যাবে না যেখান থেকে প্রিম্যাচিওর ডেথ হয়ে যেতে পারে, তাই না? তাহলে আমরা সেই মেডিসিনগুলো ইউজই করবো না, তাই না? আমরা যে কোনো মেডিসিন যখন কোনো পেশেন্টকে দিচ্ছি, তার সাইড এফেক্ট তো অবশ্যই থাকবে, কিন্তু সেই সাইড এফেক্টের জন্যই যদি পেশেন্টের ডেথ হয়ে যায়, তাহলে সেই ওষুধগুলো আমরা ইউজ করবো না। তো সুইসাইড হয় এখানটায়, এবং সুইসাইড হওয়ার কারণ হচ্ছে যে হ্যালুসিনেশন। সিজোফ্রেনিয়া পেশেন্ট মানেই সেখানে অডিটরি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন থাকে, এবং সেখানটায় পেশেন্টকে কেউ প্রভোগ করছে, হ্যালুসিনেটরি ভয়েসেস প্রভোগ করছে যে ইউ শুড ডাই, ইউ মে ডাই, এরকম টাইপের, বা কোনো কিছুর জন্য তাকে দায়ী করছে। তো সেই সমস্ত কারণের জন্য পেশেন্টরা এখানটায় সুইসাইড করে, যেটাই প্রিম্যাচিওর ডেথের কারণ। বেশ, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং থট ডিসঅর্ডার্স আর অফ কন্টেন্ট লেভেল? থট ডিসঅর্ডারের কথা জিজ্ঞেস করা হচ্ছে যেগুলো কন্টেন্ট লেভেলে রয়েছে। থট ডিসঅর্ডার গুলোকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করি? একটা হচ্ছে ফর্ম। ফর্ম মানে কি? আমার একটা চিন্তা, থট মানে তো একটা চিন্তা বলতে পারি, চিন্তাটা যে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই ফর্মের ডিফিকাল্টি হতে পারে বা সেখানটায় প্রবলেম হতে পারে। নেক্সট হতে পারে প্রোগ্রেশন। প্রোগ্রেশন অর্থাৎ প্রোগ্রেশন প্রোগ্রেশন অর্থাৎ যেখানে আমার থটটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে সেটা আস্তে আস্তে এগোতে হবে। তো আস্তে আস্তে যদি না এগোই, তাহলে আমি শুরুটা তো করলাম কিন্তু শেষটা করতে পারবো না, তাহলে সেটা প্রোগ্রেশন হলো। নেক্সট আসছে কন্টেন্ট, অর্থাৎ যেটা আমি চিন্তা করলাম সেই থটের কন্টেন্টটা কিরকম। আর লাস্টে হচ্ছে পজেশন। পজেশন, ঠিক আছে? পজেশন মানে, ধরো আমার থটটাকে কেউ একটা কন্ট্রোল করে নিচ্ছে বাইরে থেকে, যেটাকে পজেশন বলা হয়। যেমন ভূতে ধরা আমরা বলি যে ভূত হচ্ছে যে আমাকে কন্ট্রোল করছে, তাই না? সেরকম হয়। তাহলে এই 4টে টাইপের থট ডিসঅর্ডার হয়। তো ফর্মের দিক থেকে দেখতে গেলে এখানটায় দেখবে ইনকোহারেন্স থাকে। ইনকোহারেন্স,
ইনকোহারেন্স মানে কি বোঝায়, যেমন ধরো একটা কথা আমি বলছিলাম, বলতে বলতে আবার একটা অন্য কথা বললাম যেটা প্রথমটার সাথে সেকেন্ডটার কোনো মিলই নেই, ঠিক আছে। মানে এরকম ভাবে যখন কথাবার্তা চলে একটার সাথে আরেকটা কোনো মিল থাকে না, তো ফরমেশনটারই গন্ডগোল রয়েছে, সেই জন্য ইনকোহারেন্স হয়। এখান থেকে নিওলজিজম হয়। নিওলজিজম তোমরা জানো যে নতুন নতুন শব্দ তৈরি করছে, নতুন নতুন ওয়ার্ড তৈরি করছে, নিউ ওয়ার্ড কয়েনিং, নিউ ওয়ার্ড বলি। নেক্সট এসো প্রোগ্রেশন। প্রোগ্রেশন মানে যেখানটায় থটটা যে এগোচ্ছে সেই এগোনোর যে ধরনটা সেটাতে কিছু গন্ডগোল রয়েছে। কিরকম? যেমন ধরো কিছু ডিরেলমেন্ট থাকে, মানে যেই পথে এগোচ্ছে ট্র্যাক বা ডিরেকশন, সেই ডিরেকশনের প্রবলেম, সেখানটায় কি হয় আমরা দেখি ডিরেলমেন্ট। ডিরেলমেন্টটা কি? ডিরেলমেন্ট মানে রেলগাড়ি যদি তার ট্র্যাক থেকে সরে যায় সেরকম টাইপের ডিরেলমেন্ট আর কি। তো এখানটায় কি হচ্ছে, একটা অন্যরকম জায়গাতে থটটা চলে যাচ্ছে, যে কোথায় যাচ্ছে কেউ জানে না, লম্বা চলছে তো চলছে, যেটা বলতে চাইছিলাম সেটা থেকে শুরু তো করেছিলাম কিন্তু তারপরে যে কোথায় চলে গেলাম তার কোনো হদিশ নেই, ঠিক আছে, এটা হতে পারে। তারপরে তোমরা খুব কমনলি জানো ট্যানজেনশিয়ালিটি এবং সার্কামস্ট্যানশিয়ালিটি, এগুলো থট প্রোগ্রেশনের ডিসঅর্ডার। অর্থাৎ যেখানটায় ট্যানজেনশিয়ালিটি মানে আমরা জানি যে একটা কোথা থেকে শুরু করলাম যেটা শেষই করতে পারলাম না, আর সার্কামস্ট্যানশিয়ালিটিতে কি হয় আলটিমেটলি একটা সার্কেলে গিয়ে জিনিসটা কমপ্লিট হচ্ছে, তো প্রোগ্রেশন হলো। এরকম ভাবে স্পিডেরও ব্যাপার থাকে, যে খুব স্পিডে থট চলছে, যেমন ম্যানিয়াতে আমরা দেখছি থটের স্পিড প্রচুর বেশি, সমস্ত কিছু খুব স্পিডে করছে, এটা হয়। আবার ডিপ্রেশনের ক্ষেত্রে দেখবে যে স্পিডটা অনেকটা কমে গেছে। আচ্ছা, এবারে কন্টেন্ট লেভেলে এসো। কন্টেন্ট লেভেলে কি হচ্ছে? কন্টেন্ট লেভেলে কি হয়, ডিলিউশন হয়। অর্থাৎ যেটা আমি চিন্তা করছি সেই জিনিসটা চিন্তা তো করছি কিন্তু সেটা ফলস থিঙ্কিং করছি, ঠিক আছে। তো এখানটা ডিলিউশন হবে। তারপরে আইডিয়া অফ রেফারেন্স থাকে। আইডিয়া অফ রেফারেন্স, আইডিয়া অফ রেফারেন্সটা মনে আছে তো? আইডিয়া অফ রেফারেন্স মানে যেটা আমি বলছিলাম যে যখনই হচ্ছে যে কিছু হচ্ছে তখনই তার মনে হবে যে আমাকে নিয়েই হচ্ছে, কেউ কথা বলছে মনে হবে আমার সম্পর্কেই কথা বলছে, কেউ হয়তো কোথাও একটা কিছু খারাপ কিছু করলো বা কোনো একটা দিকে তাকিয়ে আছে, তার মনে হবে যে আমারই দিকে তাকিয়ে আছে, আমাকেই উদ্দেশ্য করে সমস্ত কিছু করা হচ্ছে। আর ডিলিউশন মানে তো জানোই, ফিক্স ফলস বিলিফ যেটা, সেটাকে ডিলিউশন বলা হয়। আর পজিশনটা কিরকম? পজিশনটা যেমন বললাম যে ধরো ওই যে কাউকে ভূতে ধরেছে এরকম ভাবে আমরা বলি না, তো সেরকম। তো এখানটায় কি হয়, থট ইনসার্শন হচ্ছে, থট উইথড্রয়াল হচ্ছে, থট ডিফিউশন হচ্ছে। তো যখন আমার থটগুলো রয়েছে, থট আমার থট নয়, তো থটটা কি হচ্ছে, ডিফিউশন হয়ে যাচ্ছে, মানে আমি যেটা ভাবছি সেটা অন্য কেউ নিয়ে নিচ্ছে, বা আমার মাথাতে কেউ থটটা ঢুকিয়ে দিচ্ছে, ইনসার্শন। বা উইথড্রয়াল, অর্থাৎ আমার মাথার চিন্তাগুলোকে নিয়ে কেউ না কেউ কিছু না কিছু করে নিচ্ছে, ঠিক আছে। ইনসার্ট করতে পারে, উইথড্র করতে পারে, ডিফিউজ করে দিতে পারে, বা থটটাকে ব্রডকাস্ট করে দিতে পারে, আমি যেটাই ভাবছি সেটাই টিভিতে বলে দিচ্ছে। হুম সেরকম হতে পারে। তাহলে এটা একটা থট পজিশনের ডিসঅর্ডার, বুঝতে পারলে? তাহলে এই চারটে জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, মানে এখানটায় যেমন বলেছে যে কন্টেন্ট লেভেলের কোনটা ডিসঅর্ডার, সেরকম ভাবে ফর্ম, প্রোগ্রেশন, পজিশন এগুলো থেকেও আসতে পারে। তো একটু দেখে নিও এগুলো, তোমাদের যে শ্রীবাণীর বই রয়েছে তার সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে এগুলো। আচ্ছা, তাহলে এখানটা অ্যান্সার কি হবে বুঝতে পারছো, কন্টেন্ট লেভেলে তাহলে ডিলিউশন রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, ডিলিউশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, commonly found eating disorder in adolescent girls by reducing food intake, mostly carbohydrate and fat, or by inducing vomiting। তাহলে এখানে বলা হচ্ছে একটা ইটিং ডিসঅর্ডার হয়েছে কার, এটা অ্যাডোলেসেন্স গার্লের। অ্যাডোলেসেন্স গার্লের ইটিং ডিসঅর্ডার, যেখানে সে খাওয়াটা কমিয়ে দিয়েছে, মোস্টলি কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, এবং কি করছে, ইনডিউস ভমিটিং, তাহলে খাওয়া দাওয়া সে করছে না এবং ভমিটিং করছে। অপশন রয়েছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, পিকা এবং ডিসলেক্সিয়া। তো পিকা মানে আমরা কি জানি যে যেটা নন ফুড সাবস্টেন্স, নন ফুড সাবস্টেন্স যখন কেউ ইটিং করছে, যেমন হচ্ছে মাটি, চক, এই টাইপের জিনিস, রং, এগুলো। বুলিমিয়া নার্ভোসা এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা দুটোই হচ্ছে একটা ইটিং ডিসঅর্ডার, যে দুটো ভীষণভাবে গুলিয়ে যায় বা ভুল হয়ে যায়। তো কি চেঞ্জেস রয়েছে দুটোর মধ্যে? অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে আমরা দেখবো যে পেশেন্ট খাবে না, পেশেন্ট খেতে চাইবে না বা খুবই অল্প খাবার দাবার খাবে এবং তার মনে হবে যে আমি খুব মোটা, সেই কারণে আমি খাবো না। বা যদিও সে একটুখানি সামান্য একটু খেয়ে নেয় সেখানেও ইনডিউস ভমিটিং করছে। বুলিমিয়া নার্ভোসাতে কি হবে, এখানেও পেশেন্ট মনে করবে মোটা, কিন্তু এখানে একটা কিন্তু আছে, বুলিমিয়া নার্ভোসাতে পেশেন্ট খাবে,
পেশেন্ট খাওয়া দাওয়া করবে বেশ অনেকটাই বিঞ্জ ইটিং টাইপের, অনেক কিছু খেয়ে নিল এবং খেয়ে নেওয়ার পর মনে হলো আরে আমি তো মোটা, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বমি করে ফেলতে হবে, বা হচ্ছে যে কোনো ল্যাক্সেটিভ ড্রাগ নিয়ে নিতে হবে যাতে সমস্তই স্টুল হয়ে বেরিয়ে যায়, আমার বডির মধ্যে যাতে কিছুই না থাকে, তাই না? তো সেই কারণে বুলিমিয়া নার্ভোসাতেও সে কি করবে, ইনডিউস ভমিটিং করবে। তাহলে ইনডিউসিং ভমিটিংটা কোথায়, অ্যানোরেক্সিয়া নার্ভোসাতেও আছে, বুলিমিয়া নার্ভোসাতেও রয়েছে। এবং এই যে আমি একটি মোটা মানুষ, এই চিন্তাটা অ্যানোরেক্সিয়া নার্ভোসাতেও আছে এবং বুলিমিয়া নার্ভোসাতেও রয়েছে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে এখানে রয়েছে রিডিউসিং ফুড ইনটেক, অর্থাৎ সে খাওয়াটা কমিয়ে দিচ্ছে, কিন্তু বুলিমিয়া নার্ভোসাতে ওই ব্যাপারটা নেই। রিডিউসিং ফুড ইনটেকের কোনো ব্যাপার নেই, সে তার মতো খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে এবং ভমিটিং ল্যাক্সেটিভ এগুলো সে করছে, কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে পেশেন্ট খাবে না। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা হবে। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা মনে রেখো যে অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে পেশেন্ট এই না খাওয়ার জন্য আরো বেশি উইক হয়ে যায়, রোগা হয়ে যায় এবং অনেক রকমের ফিজিক্যাল প্রবলেম তার মধ্যে আসতে থাকে, ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল সমস্ত রকম। কারণ কোনো মানুষ যদি খাওয়া দাওয়া না করে তার সমস্ত রিকোয়ারমেন্টস, বডির যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো ফুলফিল হচ্ছে না, সেই কারণে অনেক রকমের ফিজিওলজিক্যাল প্রবলেম এই অ্যানোরেক্সিয়া নার্ভোসার মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ডিউরিং ফিজিক্যাল এক্সামিনেশন the client's breaths having a fruity odor which would help you to suspect। ফ্রুটি ওডার কোন ডিজিজের মধ্যে আমরা পাই, এটাও খুব ইজি একটা কোশ্চেন। অ্যালবুমিনুরিয়া, অ্যাসিডিটি, প্রোটিনিউরিয়া আর কিটো অ্যাসিডোসিস। আমরা এই ফ্রুটি ওডার এই ব্যাপারটা আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এই জায়গাতেই পাই, তাই না? যেখানে কিটোন বডির একটা স্মেল ফ্রুটি ওডার আমরা পেয়ে থাকি। ক্লিয়ার? তাহলে এটা একটু মনে রাখবে, ফ্রুটি ওডার আমরা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস DKA তে পেয়ে থাকি, DKA। Next question, in the grief process statements such as no this cannot be true, this is not possible are indicative of। তাহলে গ্রিফের প্রসেসের কথা বলা হচ্ছে, যেখানে পেশেন্ট কি বলছে যে না এটা হওয়া সম্ভব নয় বা এটা হতেই পারে না, এগুলো কি ইন্ডিকেট করছে? ডিনায়াল, অ্যাকসেপ্টেন্স, অ্যাঙ্গার এবং বার্গেনিং, এই চারটে স্টেজ এখানে বলা রয়েছে। তো গ্রিফের প্রসেসটা দেখে নাও। গ্রিফের প্রসেস হচ্ছে যে DABDA, ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন এন্ড অ্যাকসেপ্টেন্স, এই পাঁচটা স্টেজ রয়েছে। যেখানে ফার্স্ট স্টেপ হচ্ছে যে ডিনায়াল। ডিনায়াল অর্থাৎ কি, আমি মানি না বা আমার এটা হয়নি, এটা হতেই পারে না। নেক্সট হচ্ছে যে অ্যাঙ্গার। অ্যাঙ্গার কিরকম, আমার সঙ্গে এগুলো হতে হয়, যত খারাপ কি আমার সাথেই হয়, আমি কি এতটা খারাপ যে সবসময় আমার সঙ্গেই খারাপ হয়। নেক্সট হচ্ছে বার্গেনিং। বার্গেনিং কি, বার্গেনিং মানে হচ্ছে যে আচ্ছা এটাকে কি কোনোভাবে চেঞ্জ করা যায় না, হে ভগবান আমাকে প্লিজ তুমি এইবারটা দেখে নাও, আমি পরের বার ঠিক ভালো করে করবো। এই যেমন ধরো পরীক্ষা, হ্যাঁ আমরা বলি না যে হে ভগবান এবারটা পাশ করিয়ে দাও, এবারটা আমাকে চান্স পাইয়ে দাও, পরের বার আমি নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করব, তাই না? এরকম ভাবে বলি আমরা। আর নেক্সট আসছে ডিপ্রেশন। যখন দেখা গেল যে বার্গেনিং করেও কিছু হচ্ছে না, তখন আলটিমেটলি কি হচ্ছে যে না কিছুই হলো না, যখন এবার আমার মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই, তাহলে তখন আমরা কি হই, ডিপ্রেসড হয়ে যাই এবং মন থেকে ভীষণই ভেঙে পড়ি এবং আস্তে আস্তে সেই ডিপ্রেশন থেকে আসে অ্যাকসেপ্টেন্স। এই পাঁচটা স্টেজ রয়েছে গ্রিফের। এবং এই গ্রিফের স্টেজিংকে যদি তুমি এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাও, ধরো তুমি একটা পেশেন্টকে একটা রিপোর্ট দিলে যেখানে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমার ক্যান্সার হয়েছে। তো যখনই পেশেন্টকে ফার্স্ট এই কথাটা তুমি বলবে যে ইউ হ্যাভ ক্যান্সার, তো ফার্স্ট এক্সপ্রেশন তার এটাই হবে নো 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 ইট কান্ট বি পসিবল, এটা হতেই পারে না, তাই না? তাহলে ফার্স্ট এক্সপ্রেশন হবে যে ডিনায়াল, ঠিক আছে? তারপরে আসবে অ্যাঙ্গার, যে আমার সাথেই কেন এরকম হতে হলো, আমি কি এমন করে ফেলেছি যার জন্য আমার ক্যান্সার হতে হলো, আমি তো কোনোদিন কিছুই করিনি, আমি স্মোকিংও করিনি, আমি খারাপ খাওয়া দাওয়ারও খাইনি, তাহলে আমাকে কেন এই ক্যান্সারের মধ্যে পড়তে হলো। তারপরে আসছে বার্গেনিং, যে কোনোভাবে কি এটা চেঞ্জ করা যায় না, আমি কি আরো কয়েকটা জায়গা থেকে রিপোর্ট করাবো, আমি কি আরো অন্য কোনো ডক্টরের কাছ থেকে কনসালটেশন করব, এবং এরকম ভাবে পেশেন্ট কি করবে, অ্যাকসেপ্ট যতক্ষণ না করতে পারছে ততক্ষণ সে কিছুটাই বার্গেনিং করার চেষ্টা করবে, এবং করে হয়তো সে আরো কোথাও থেকে রিপোর্ট করালো এবং রিপোর্ট করানোর পরে আরো ডক্টর দেখালো এবং প্রত্যেকটা জায়গাতেই যখন কনফার্ম করে দিচ্ছে যে না এটা সত্যিই ক্যান্সার, তখন তার মনের মধ্যে একটা ডিপ্রেশনের ভাব আসছে এবং তার মনে হচ্ছে যে এরকমটাই আমার সাথে হলো এবং এটাকে এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে ডিপ্রেশন থেকে আস্তে আস্তে সে অ্যাকসেপ্টেন্সের দিকে আসবে। তো এই স্টেজেস অফ গ্রিফ
এখান থেকে এক্সামে কোশ্চেন আসে এবং এখানে যেমন বলছে নো দিস কান্ট বি ট্রু, ইটস নট বি পসিবল, এটা তাহলে কি হবে, এটা ডিনায়াল হবে। এবং এখানে শুধুমাত্র এরকম ভাবে যেমন রয়েছে সেরকম ভাবেই 5টা স্টেজকেও পরপর সাজানোর জন্য একটা কোশ্চেন থাকে। মানে এই ডিনায়াল, তারপরে অ্যাঙ্গার, তারপর বার্গেনিং, এইভাবে সিকোয়েন্স ওয়াইজ সাজানোরও কোশ্চেন থাকে। তাহলে ওটার জন্য তোমাকে এই ডিএবি ডিএ এই মিনোমিকটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট রয়েছে যে হেজ টেস্ট। হেজ টেস্ট ইজ দ্য টেস্ট ইউজ ফর। হেজ টেস্ট আমরা কিসের জন্য করে থাকি? তো এটা একটা ওয়ান লাইনার কোশ্চেন, এটা একটু মুখস্থই করে রেখো তোমরা। হেজ টেস্ট আমরা করি কিসের জন্য? বাইল সল্টের জন্য। এটা মুখস্থ করে রেখে নেবে, ওয়ান লাইনার হিসেবে আসতে পারে। নেক্সট কোশ্চেন রয়েছে ইফ a 2000 ml fluid is to be inserted in 18 hours and the drop factor is 15, then the flow rate should be। তাহলে ড্রপ ক্যালকুলেশনের ইকুয়েশন তোমাদেরকে আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। তাহলে বলো কিভাবে করব আমরা? প্রথমে হচ্ছে ওপরে কি থাকে, অ্যামাউন্ট অফ ফ্লুইড। অ্যামাউন্ট অফ ফ্লুইড কত? 2000 ml। কত সময়ের মধ্যে দেবো? 18 আওয়ার্স এর মধ্যে দেবো। আওয়ার্সটাকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে, তাহলে আমি 60 দিয়ে গুণ করবো এবং ড্রপ ফ্যাক্টর বলে দেওয়া রয়েছে 15। তাহলে এটাকে ক্যালকুলেট করে বার করতে হবে। এটা 4 হবে, এটা 500 হবে, আবার এটাকে ভাগ করতে পারি 250। তাহলে 9 এবং 250, এটাকে আমাকে ভাগ করতে হবে। তাহলে এই হলো ক্যালকুলেশন 27। তাহলে এখানে 27 ড্রপস পার মিনিট কোশ্চেনে রয়েছে, তাহলে অ্যান্সার এটাই হবে 27 ড্রপস পার মিনিট। তো ড্রপ ক্যালকুলেশনের ফর্মুলা টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড, উপরে থাকবে ফ্লুইডের অ্যামাউন্ট, নিচে থাকবে টাইম যেটা থাকবে মিনিটে, টাইম ইন মিনিট, ফ্লুইড ইন এমএল, এবং গুণ করে ড্রপ ফ্যাক্টর। ড্রপ ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইকুয়েশন, এটা মুখস্থ রাখবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা কোশ্চেন ফর ইউ, যেটা তোমার প্রিভিয়াস স্লাইডে ছিল, প্রিভিয়াস পেপারে ছিল। তো কি কোশ্চেন ছিল তোমাদের জন্য? হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ প্রাইমারি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি। তাহলে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে কি ছিল? এখানে অপশন ছিল আর্লি আইডেন্টিফিকেশন, রিডাকশন অফ ডিসএবিলিটি, কন্ট্রোল অফ স্প্রেড অফ ডিজিজ, আর আর্লি ট্রিটমেন্ট অফ ডিজিজ। তাহলে এই যে আর্লি ট্রিটমেন্ট অফ ডিজিজ বা আর্লি আইডেন্টিফিকেশন এন্ড ট্রিটমেন্ট, এই দুটো কিসের মধ্যে যাবে? এই দুটো যাবে সেকেন্ডারি। সেকেন্ডারি, এটা সেকেন্ডারি। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে অলরেডি ডিজিজ তৈরি হয়েছে, তো সেটাকে আমি কি করব? তাড়াতাড়ি আইডেন্টিফাই করব এবং তার ট্রিটমেন্ট করব। রিডাকশন অফ ডিসএবিলিটি, এটা কোথায় যাবে? ডিসএবিলিটি যাবে আমার টার্সিয়ারি। টার্সিয়ারি, স্পেলিংটা বোধহয় ভুল লিখলাম, টার্সিয়ারি TER, টার্সিয়ারি প্রিভেনশন। আর কন্ট্রোল অফ স্প্রেড অফ ডিজিজ, এটা যাতে আমার ডিজিজ স্প্রেড না হয়, ডিজিজ যাতে না হয়, সেই স্প্রেড অফ ডিজিজকে কন্ট্রোল করছি কোথায়? প্রাইমারি প্রিভেনশনের মধ্যে। তাহলে অ্যান্সার এটা হবে, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন, এটা রয়েছে তোমাদের জন্য। কি কোশ্চেন রয়েছে? সেফালোকর্ডাল মিনস। তো এটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তোমাদের, আগের ভিডিওতে ছিল। তাহলে সেফালোকর্ডাল মিনস কি? ফ্রম দ্য সেন্টার অফ দ্য বডি টু দ্য এক্সট্রিমিটিস, ফ্রম দ্য পাস্ট টু দ্য ফিউচার, ফ্রম হেড টু দ্য টোস, আর ফ্রম বার্থ টু ডেথ। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে? তোমরা ঝটপট লিখে ফেলো কমেন্ট বক্সে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের এই অ্যান্সারটা আমি দেবো। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নিই। নেক্সট কোশ্চেন রয়েছে অন অ্যাপ্লিকেশন অফ অ্যান আইস ব্যাগ টু আ ক্লায়েন্ট উইথ ফিভার, হিট ইজ ট্রান্সমিটেড থ্রু। তাহলে একটা ফিভারের পেশেন্ট যার টেম্পারেচার খুব বেশি, তাকে আমি আইস ব্যাগ দিচ্ছি। তাহলে এখানে যে হিট ট্রান্সমিট হচ্ছে, অর্থাৎ পেশেন্টের ফিভার কমছে বা পেশেন্ট ঠান্ডা হচ্ছে, এটা কি রকমের হিট ট্রান্সমিশন হচ্ছে? কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন, নাকি রেডিয়েশন? তো এটা আমি আগেও বুঝিয়েছি, আরো একবার বলে দিই চলো। এই ছবিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে কি বলেছিলাম? যখন কোনো কিছুর কন্টাক্টে থাকছে, কোনো কিছুর সাথে লেগে থাকছে এবং লেগে থাকার জন্য হিট ট্রান্সমিট হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কন্ডাকশন। কন্ডাকশন অর্থাৎ কন্ডাক্টে থাকছে, কোনো কিছুর কন্ডাক্টে বা টাচে থাকছে। ওকে, নেক্সট হচ্ছে কনভেকশন। কনভেকশন মানে কি? যেমন ধরো তুমি বসে রয়েছো, তোমার গায়ে ঘাম রয়েছে এবং তুমি জোরে ফ্যানটা চালিয়ে দিয়েছো ঘরে এসে। তাহলে ফ্যানটা চালিয়েছো মানে আস্তে আস্তে তোমার গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে এবং তোমার ভালো লাগছে। এই যে ঠান্ডা হাওয়াটা লাগছে এবং হাওয়ার মাধ্যমে কি হচ্ছে? তোমার বডি থেকে টেম্পারেচারটা সরিয়ে নিয়ে যাচ্ছে এই হাওয়াটা। তাহলে এটাকে আমরা কি বলবো? কনভেকশন বলবো।
ওকে, ইভাপোরেশন কাকে বলবো? ইভাপোরেশন মানে এই যে ঘামটা হয়েছিল তোমার বডিতে, সেই ঘামটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং যখন বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে তখন তোমার শরীর থেকে কিছুটা তাপও নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে বাষ্পীভূত হওয়া, এটার মাধ্যমে যে টেম্পারেচারটা যাচ্ছে, লস হচ্ছে, সেটাকে আমরা বলি ইভাপোরেশন। আর রেডিয়েশন কাকে বলে? রেডিয়েশন মানে হচ্ছে যে সূর্যদেব রয়েছে মাথার ওপরে, এবং সূর্যদেবের তাপ প্রচুর, সেই তাপটা তো অনেক উপরে আছে, কিন্তু তবুও আমরা পেয়ে যাচ্ছি কিভাবে? এই যে তাপটা, মানে এইখানে ধরো একটা সোর্স রয়েছে, সোর্স অফ টেম্পারেচার, সেখানটায় কিছু এয়ার মলিকিউলস রয়েছে। এই এয়ার মলিকিউলস গুলো কি হচ্ছে, পাশাপাশি এয়ার মলিকিউলস গুলো আস্তে আস্তে হিট হচ্ছে, এবং এই যে টেম্পারেচারটা, এই গোল্ড সোর্স থেকে টেম্পারেচারটা বেরোচ্ছে, এবং তার চারিদিকের সমস্ত মলিকিউলস গুলো হট হচ্ছে, এবং এই হট হয়ে 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 কি হচ্ছে, এই টেম্পারেচারটা নিচের দিক অব্দি আসছে। ঠিক আছে, এই যে টেম্পারেচারটা উপর থেকে নিচ অব্দি ছড়িয়ে আসছে, এটাকেই আমরা কি বলছি, রেডিয়েশন বলছি। কিরকম ভাবে আরো একটা বুঝতে পারবে তোমরা, যে ধরো আমরা রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে বাচ্চাকে রাখি, তাহলে ওপরের দিকে থাকে আমার ওয়ার্মার, ওয়ার্মারের লাইট, ওয়ার্মার লাইট দিয়ে কি করে, হিটটাকে রেডিয়েট করে, এবং সেই হিটটা আমার বাচ্চার অব্দি এসে পৌঁছয় কিভাবে, কনভেকশনের মাধ্যমে। কিরকম ভাবে হলো, রেডিয়েট করলো টেম্পারেচার ওপর থেকে, তাহলে ওপরের এই মলিকিউল গুলো আস্তে আস্তে গরম হচ্ছিল, এবং যখনই কোনো এয়ার সার্কুলেট হচ্ছে তখনই কি হচ্ছে, এই যে হট যে মলিকিউলস গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে মুভমেন্ট হচ্ছে, ওপর থেকে নিচের দিকে নামছে, নিচেরটা ওপরের দিকে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, এই টোটাল যে সারফেসটা রয়েছে, এই সারফেস ওপর থেকে নিচ অব্দি সবই আস্তে আস্তে গরম হচ্ছে। অর্থাৎ এই যতটা অব্দি সার্কুলেট করবে, যতটা জুড়ে স্প্রেড করবে এর এই লাইটের ভাবটা, ততটা অবধি কিন্তু টেম্পারেচারটা ইনক্রিজ করতে থাকবে। এই জিনিসটা করছে রেডিয়েট, এবং এখানে যে এয়ার সার্কুলেট হচ্ছে সেই এয়ার সার্কুলেশনের মাধ্যমে যাচ্ছে কনভেকশন। বুঝতে পারলে? তাহলে এখানে কোশ্চেনে কি বলেছিল, যে আমি আইস ব্যাগ অ্যাপ্লাই করছি, আইস ব্যাগ অ্যাপ্লাইয়ের মাধ্যমে ফিভার কমছে। তাহলে আইস ব্যাগটা কি আমি টাচে রেখেছি নাকি টাচে রাখিনি? অবশ্যই টাচে রেখেছি, টাচে রেখেছি বলেই তো আইস ব্যাগ অ্যাপ্লাই করেছি বলছি। তাহলে এটা কন্ডাক্টে রয়েছে, অ্যান্সার কি হবে, কন্ডাকশন হবে, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হলো কন্ডাকশন। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক রকম ভাবে কোশ্চেন আসে, তোমরা একটু দেখে রেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ডিফ্রেমেশন দ্যাট কামস আন্ডার দ্য ইন্টেনশনাল টট কনসিস্ট অফ। ডিফ্রেমেশন অর্থাৎ আমি কারোর নামে কিছু উল্টো পাল্টা ছড়িয়ে দিলাম, দুর্নাম করে দিলাম কাউকে, এমনি এমনি অনিচ্ছা, মানে আমি ইচ্ছে করে করলাম। ইন্টেনশনাল টট অর্থাৎ আমার ইচ্ছে হয়েছে, আমার কাউকে পছন্দ নয়, তো তার নামে আমি কিছু খারাপ কথা বলছি, তো এটাকে আমরা ডিফ্রেমেশন বলি। তাহলে এই ডিফ্রেমেশনটা কিসের আন্ডারে পড়বে? অ্যাসল্ট এন্ড ব্যাটারি, ফ্রড এন্ড ক্রাইম, মেলাইস এন্ড ফেলোনি, লাইবেল এন্ড স্ল্যান্ডার। বলো তো কিসের মধ্যে পড়বে? অনেকগুলো টার্ম এখানটায় রয়েছে, তো এগুলো তোমাকে বলতে হবে একটু একটু করে। দেখি, প্রথমেই আসি অ্যাসল্ট এন্ড ব্যাটারি। অ্যাসল্ট এবং ব্যাটারি দুটোই ইন্টেনশনাল টর্ট। অ্যাসল্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা পেশেন্টকে, যেমন আমরা বলি না ফিজিক্যাল অ্যাসল্ট, তাই না, ফিজিক্যাল অ্যাসল্ট বলি, ভার্বাল অ্যাসল্টও হতে পারে। কিরকম, এখানে আমরা পেশেন্টকে ভয় দেখাতে পারি আমার ভার্বালের মাধ্যমে, আবার পেশেন্টকে আমি মারতে পারি, এবং সেটা হচ্ছে যে আমার ইচ্ছে, মানে আমি আমার ইচ্ছের জন্য মারছি, এমন নয় যে পেশেন্টকে মারা প্রয়োজন বলে আমি মারছি। এটা তো কখনো হতে পারে না যে পেশেন্টকে মারা বা বকাবকি করা প্রয়োজন, কিন্তু আমি তাও করছি। এবং এই অ্যাজলটা কিরকম ভাবে হতে পারে, যে পেশেন্ট কোনো কথা শুনছে না, একটা আমি আমার হাতটা চালিয়ে দিলাম, বা পেশেন্টকে আমি কোনোভাবে ভয় দেখাচ্ছি যখন কথা শুনছে না, যে তোমাকে বেঁধে রাখা হবে, বা তোমাকে খেতে দেওয়া হবে না, বা কারোর সাথে দেখা করতে দেবো না, এরকম টাইপের যখন কথাগুলো বলে তাকে ভয় দেখাচ্ছি, সেগুলো চলছে অ্যাজল্টের মধ্যে। ব্যাটারি কখন হবে? ব্যাটারি মানে হচ্ছে যে কারো কনসেন্ট ছাড়া যখন আমি কাউকে টাচ করছি, এবং টাচ করছি মানে সেখানটায় হতে পারে যে আমি তাকে মারছি, চিমটি কেটে দিলাম, হ্যাঁ, তাকে আমি একটু একটা থাপ্পড় মেরে দিলাম, এগুলো সমস্ত ব্যাটারির মধ্যে পড়ে। তাহলে অ্যাজোল যেটা ভার্বাল ফর্মে হতে পারে এবং হিটিং হতে পারে, এবং ব্যাটারি মানে হচ্ছে আনকনসেন্ট, উইথাউট কনসেন্টে টাচ করা। ঠিক আছে, তো ব্যাটারি মানে হচ্ছে উইথ আউট কনসেন্ট, কনসেন্ট টাচিং, যেটাকে বলছি ব্যাটারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছি ফ্রড এন্ড ক্রাইম। ফ্রড মানে কি বোঝায়? ফ্রড মানে হচ্ছে যে কারোর সাথে কিছু ভুল হয়ে গেল, যেমন এখন কল আসে, ফ্রড কল, অর্থাৎ কেউ একটা কিছু বললো তোমাকে, উল্টো পাল্টা বোঝালো, তুমিও বুঝে নিলে, এবং বুঝে নিয়ে কি হলো, তোমার অনেক কিছু লস হয়ে গেল, ফল্ট। আর ক্রাইম মানে কি? ক্রাইম মানে হচ্ছে যে যখন তুমি কি করবে, কারো কিছু চুরি করে নিলে, বা কাউকে হচ্ছে যে মার্ডার করা হয়ে গেল, বা এরকম কিছু, এটা তবে আমার নার্সিং এর মধ্যে খুব একটা পড়ে না, ফ্রড এন্ড ক্রাইমটা। ঠিক আছে,
ম্যালাইস অ্যান্ড ফেলোনি, এটা পড়ে নার্সিং এর মধ্যে। এখানটায় কি রয়েছে? এই দুটোই পড়ে অনেকটা ক্রাইমের মধ্যে, যেখানে ম্যালাইস মানে বোঝাচ্ছে যে যখন আমি কাউকে কোনো সিরিয়াস বডিলি হার্ম করছি, বডিলি হার্ম হতে পারে বা ইন্টেন্ট টু কিল হতে পারে, এগুলোকে ম্যালাইস বলা হচ্ছে। আর ফেলোনি কখন বলা হচ্ছে? ফেলোনি মানে হচ্ছে যে যখন এমন কিছু করা হচ্ছে যার ফলে ইমপ্রিজনমেন্ট হতে পারে। যেমন ধরো কাউকে ডেথ মানে কাউকে মার্ডার করা হলো বা কোনো সেক্সুয়াল অ্যাজল্ট করা হলো, এরকম টাইপের যখন কোনো কাজ থাকছে যেগুলো সিরিয়াস ক্রাইম এবং যেগুলো জেনারেলি পানিশেবল এবং যেখানে ইমপ্রিজনমেন্ট অবধি হতে পারে, সেগুলোকে ফেলোনি বলা হচ্ছে। লাইবেল স্ল্যান্ডার কি? লাইবেল মানে বলা হয় যে রিটেন ইনফরমেশন যেখানে আমি ডিফ্রেমেশন অফ ক্যারেক্টার করছি, আর স্ল্যান্ডার মানে হচ্ছে যে ভার্বাল ফর্ম। স্ল্যান্ডার হচ্ছে যে ভার্বাল ফর্ম, ভার্বাল, আর লাইবেল হচ্ছে যে রিটিন। ঠিক আছে, রিটিন ফর্মে যখন আমি কোনো ডিফ্রেমেশন করছি তখন সেটাকে লাইবেল বলা হচ্ছে, ভার্বাল ফর্মে করলে সেটাকে স্ল্যান্ডার বলা হচ্ছে। তাহলে অ্যান্সার লাইবেল এন্ড স্ল্যান্ডার হবে, কারণ এখানে ডিফ্রেমেশনের কথা বলা হয়েছিল। তো এগুলো সবই আমি ইন্টেনশনাল করছি। বেশ, নেক্সট কোশ্চেন কি রয়েছে? ইউরিয়া ব্রিথ টেস্ট ইজ এক্সেলড ব্রিথ ইজ ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ। তাহলে ইউরিয়া ব্রিথ টেস্ট আমি কিসের জন্য করছি? ইকোলাই রয়েছে, স্ট্রেপ্টোকক্কাস রয়েছে, হেলিকোব্যাক্টার পাইলোরি রয়েছে, আর স্ট্যাফাইলোকক্কাস রয়েছে। তাহলে বলো অ্যান্সার কি হবে? ইউরিয়া ব্রিথ টেস্ট করা হয় হেলিকোব্যাক্টার পাইলোরিকে আইডেন্টিফাই করার জন্যে। এবার এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি রয়েছে, এটা আমাদের কি সমস্যা করে? এটাকে কেন ডিটেক্ট করব? এইচ পাইলোরিতে পেপটিক আলসার হয়, গ্যাস্ট্রাইটিস হয় এবং কখনো কখনো আরো সিরিয়াস কিছু হতে পারে, লিম্ফোমা টাইপেরও কিছু হয়ে যেতে পারে। তো মেনলি পেপটিক আলসার, পেপটিক আলসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, আর 25-year-old male patient sustained severe burns of the right lower extremity. রাইট লোয়ার এক্সট্রিমিটিতে সিভিয়ার বার্ন রয়েছে। ইউজিং দ্য রুল অফ নাইনস হুইচ ইজ দ্য বেস্ট এস্টিমেট অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন। তাহলে 25 ইয়ার্স এর ওল্ড মেলের একটা সিভিয়ার বার্ন হয়েছে, যেটা কোথায় হয়েছে? রাইট লোয়ার এক্সট্রিমিটিতে হয়েছে। তাহলে এখানে রুল অফ নাইন ইউজ করে আমাকে বডি সারফেস এরিয়া বার্ন কতটা হয়েছে সেটা আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে সেটার জন্য আমার রুল অফ নাইনের ফর্মুলা জানতে হবে। কিরকম থাকে রুল অফ নাইন? দেখো, রুল অফ নাইন মানে যেখানে প্রত্যেকটা বডি কম্পার্টমেন্টকে আমরা 9 কম্পোনেন্ট দিয়ে হিসেব করি। তো প্রথমেই হচ্ছে যে হেড অ্যান্ড নেক, হেড অ্যান্ড নেকের ক্ষেত্রে কত থাকে? টোটাল 9% থাকলো। বেশ, এই যে হাত রয়েছে, ডান হাত এবং বাম হাত প্রত্যেকটার জন্য কত থাকছে? 9 করে থাকছে। এবার ট্রাঙ্ক এরিয়া, অর্থাৎ ট্রাঙ্ক এরিয়া মানে এইখান থেকে এই এতটা অবধি হচ্ছে। এই যে ট্রাঙ্ক এরিয়া রয়েছে, এই ট্রাঙ্ক এরিয়া সামনের দিকের জন্য থাকছে 18 আর পেছনের দিকের জন্য থাকছে 18। এদিকে 18%, এদিকে 18% মিলিয়ে টোটাল 36% হলো। এরপরে লোয়ার লিম্স, এই একটা পা, ডান পা এবং বাম পা প্রত্যেকটার জন্য 18 করে, এদিকেও 18 এবং এদিকেও 18 মিলিয়ে এটাও হয়ে গেল 36। তাহলে এখানে হলো 36, এখানে হলো 36, এখানে 9 ইচ মানে এখানে হলো 18 প্লাস এখানে হচ্ছে একটা 9, আর বাকি থাকলো 1% যেটা থাকছে জেনিটাল এরিয়ার জন্য, জেনিটালিয়াতে 1%। এই নিয়ে টোটাল হয়ে গেল কত? 100%। বেশ, তাহলে এই যে 100% বার্ন হলো রুল অফ নাইনে, তাহলে প্রত্যেকটা ভাগ বডি কম্পার্টমেন্ট ওয়াইজ আমাকে মনে রাখতে হবে যে কোন জায়গাতে কত পার্সেন্ট বার্ন হচ্ছে। তাহলে এই হেডে হয়ে গেল 9%, ট্রাঙ্ক এরিয়াতে 18 অ্যান্ড 18 মিলিয়ে 36, ইচ হ্যান্ডে থাকছে 9% করে এবং ইচ লেগে থাকছে 18% করে, আর জেনিটাল এরিয়াতে থাকছে 1%। এটা মুখস্থ রাখবে। এবার এখানে আমাকে বলেছিল রাইট লোয়ার এক্সট্রিমিটি, তাহলে রাইট লোয়ার এক্সট্রিমিটি মানে আমরা এই ডান পাটা ধরে নিতে পারি। তাহলে ডান পা যদি হয় তাহলে সেখানটায় সারফেস এরিয়া কত হবে? 18% হবে। অ্যান্সার অপশন এ 18%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন রয়েছে, ক্র্যাকেলস আর ফর্মড ডিউ টু। ক্র্যাকেলস কেন তৈরি হয়? ক্র্যাকেলস হচ্ছে একটা লাংসের সাউন্ড। তাহলে লাংসের এই ক্র্যাকেল সাউন্ডটা কেন তৈরি হচ্ছে? ক্র্যাকেল সাউন্ড তৈরি হয় যখন মুভমেন্ট অফ এয়ার থ্রু দ্য অ্যালভিউলার ফ্লুইড, অ্যালভিউলার ফ্লুইডের ভেতর দিয়ে যখন এয়ার মুভমেন্ট হয়। অর্থাৎ ক্র্যাকেলস আমরা কোথায় পাবো? যখন এয়ারওয়ে গুলোর মধ্যে কোনো ফ্লুইড অ্যাকুমুলেট হচ্ছে বা ধরো ইনফ্লামেশন হয়ে যাচ্ছে বা এয়ার মুভমেন্ট ঠিক মতো হচ্ছে না, অ্যালভিউলাই স্যাকের মধ্যে তো এয়ার মুভমেন্টই হওয়ার কথা, তো সেটা যখন ঠিক মতো হচ্ছে না, তো এরকম টাইপের যখন কিছু কোলাপসড মানে অ্যালভিউলাই থাকছে, সেই কোলাপসড অ্যালভিউলাই গুলোর মধ্যে থেকে যখন এই এয়ার মুভমেন্ট হচ্ছে,
ঠিক আছে। তো ইন্সপিরেশন আমরা নিলাম, যার ফলে কি হয় আমার এয়ারওয়ে এর মধ্যে এয়ার সার্কুলেট করলো। এবার এই যে স্মল এয়ারওয়ে গুলো রয়েছে অর্থাৎ ছোট ছোট অ্যালভিওলাই গুলো রয়েছে, সেই অ্যালভিওলাই গুলোর মধ্যে দিয়ে যখন এই এয়ারওয়ে সার্কুলেশন হচ্ছে তখন এই ক্র্যাকেল সাউন্ডটা ফরমেশন হয়। ক্র্যাকেলস ছাড়াও আরো অনেক রকমের সাউন্ড রয়েছে, যেমন রংকাই রয়েছে, হুইজ রয়েছে, এই সাউন্ড গুলো থেকেও কোশ্চেন আসে। তো এগুলো একটু একটু করে তোমরা পড়ে রেখো, ছোট করে আইডিয়া রেখো। নেক্সট রয়েছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকিউলোসিস MDR-TB মিনস রেজিস্ট্যান্স টু। তাহলে MDR-TB আমরা বলতে শুনি যে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তাহলে ড্রাগটা যে রেজিস্ট্যান্ট হয়েছে, কোন ড্রাগ রেজিস্ট্যান্ট? সেখানে কি সমস্ত ড্রাগ রেজিস্ট্যান্ট? সমস্ত ড্রাগ রেজিস্ট্যান্ট হয় না। আইসোনাজাইড এবং রিফাম্পিসিন এই দুটো ড্রাগেরই রেজিস্ট্যান্স হয়। তো অ্যান্সার হবে আইসোনাজাইড আর রিফাম্পিসিন। এটাও মুখস্থ রাখবে। নেক্সট রয়েছে টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু। টেম্পোরারি হার্ডনেস, হার্ডনেস বলতে আমরা কি বুঝি? যখন জলের মধ্যে সাবান দিলে সেটার ফেনা হয় না, সেটাকেই আমরা হার্ডনেস বলে থাকি। তো এবার এই হার্ডনেসটা দু রকমের হয়, একটা টেম্পোরারি এবং একটা পার্মানেন্ট। টেম্পোরারি কোনটা? যেখানটায় কিছু সল্ট থাকে, যেগুলোকে আমরা কি করি, জলটাকে যদি আমরা ফোটাই বা গরম করি তখন ওই সল্ট গুলো ব্রেকেজ হয়ে যায়, যেই কারণে ওই হার্ডনেসটা আস্তে আস্তে চলে যায়। তো সেটাকে টেম্পোরারি বলা হয়। আর পার্মানেন্ট, পার্মানেন্ট মানে যেই সল্ট কম্পোনেন্ট গুলোকে কোনোভাবেই রিমুভ করা যায় না, তো সেখানটায় কোনোভাবেই ফেনা তৈরি করা পসিবল নয়, তো সেগুলোকে আমরা পার্মানেন্ট হার্ডনেস বলি। তাহলে এই যে টেম্পোরারি হার্ডনেস রয়েছে, সেই টেম্পোরারি হার্ডনেস কার জন্য হয়? ক্যালসিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এরা দুজনেই হলো যে আমার টেম্পোরারি হার্ডনেসের কারণ। তাহলে অ্যান্সার এখানটায় হবে অপশন ডি, যেখানে বোথ এ অ্যান্ড বি অপশন রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। আর পার্মানেন্ট হার্ডনেস কার জন্য হয় সেটাও তো জানতে হবে। এখানে থাকে কিছু সালফেটস, কিছু নাইট্রেটস এবং কিছু ক্লোরাইডস, CHLORIDES, ক্লোরাইডস। এগুলো হচ্ছে তোমার সল্ট এবং তার মধ্যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম থাকবে। যেমন এখানে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, সেরকম ভাবে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পার্মানেন্ট। এই অপশনটা পুরোপুরি পার্মানেন্ট, পার্মানেন্ট। আর টেম্পোরারি ক্ষেত্রে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট রয়েছে। তো এটাকে তোমরা সহজভাবে মনে রাখতে পারো যে কার্বনেট হার্ডনেস বলা হয়, কার্বনেট হার্ডনেস। কার্বনেট হার্ডনেস দিয়ে আমরা টেম্পোরারি হার্ডনেস দেখি। এবার এই কার্বনেট হার্ডনেসটা বাইকার্বনেটস হতে পারে, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম দুজনেরই। ঠিক আছে, বেশ। নেক্সট কি কোশ্চেন রয়েছে? দ্য কভারেজ অফ দ্য পপুলেশন বাই পিএইচসি ইন প্লেন এরিয়া। পিএইচসি ইন প্লেন এরিয়াতে কত পপুলেশন থাকে? আমাদের রয়েছে সাব সেন্টার, তারপরে রয়েছে পিএইচসি এবং তারপরে রয়েছে সিএইচসি। ঠিক আছে, তাহলে সাব সেন্টারের পপুলেশন থেকে শুরু করছি। এখানের পপুলেশন গুলো তোমরা পাবে একটা প্লেন এরিয়ার জন্য, একটা প্লেন এরিয়ার জন্য এবং একটা হিলি এরিয়ার জন্য। অর্থাৎ হিলি এরিয়ার ক্ষেত্রে উঁচু নিচু, তো সেখানটা একটু পপুলেশন কম কভার করতে হয়। তো সাব সেন্টারের ক্ষেত্রে আমরা দেখব প্লেন এরিয়ার ক্ষেত্রে থাকবে 5,000 পপুলেশন, আর হিলি এরিয়ার জন্য থাকবে 3,000 পপুলেশন। পিএইচসির ক্ষেত্রে কি হবে সেটা? পিএইচসির ক্ষেত্রে একটু বেশি। তো এখানটায় দেখা যাচ্ছে পিএইচসির ক্ষেত্রে নর্মাল এরিয়ার জন্য থাকছে 30,000, আর হিলি এরিয়ার জন্য থাকছে 20,000 পপুলেশন। আর সিএইচসির ক্ষেত্রে কত থাকছে? প্লেন এরিয়ার জন্য 1,20,000, আর এখানের জন্য 80,000। অ্যারাউন্ড এরকম থাকে। এবার অ্যাজ পার লোকালিটি সেখানে কম বেশি হতে পারে, কিন্তু বেসিক গাইডলাইন বলছে এরকম ভাবে পপুলেশন থাকে। তাহলে অ্যান্সার বুঝতে পারছো, পিএইচসি ইন প্লেন এরিয়াতে পপুলেশন হবে 30,000। আজকে লাস্ট কোশ্চেন কি রয়েছে? দ্য কন্টিনিউয়াস স্ক্রুটিনি অফ দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য অকারেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। তাহলে ডিস্ট্রিবিউশন এন্ড অকারেন্স অফ ডিজিজ জানার জন্য যে কন্টিনিউয়াস স্ক্রুটিনি করা হয় বা কন্টিনিউয়াস অবজারভেশন করা হয় সেটাকে কি বলা হয়? সার্ভাইলেন্স, মনিটরিং, প্রিভেনশন আর ইভালুয়েশন। তাহলে লাস্টে যে দুটো অপশন রয়েছে, প্রিভেনশন, প্রিভেনশন মানে কোনো ডিজিজ প্রিভেনশন করা, সেটাকে আটকানো, আর ইভালুয়েশন মানে কোনো কিছু হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা ইভালুয়েট করছি। তাহলে এই দুটো অপশন তো হবে না, এটা বোঝাই যাচ্ছে। বাকি রয়েছে সার্ভাইলেন্স এবং মনিটরিং। এই দুটো বলতে কি বোঝায়? সার্ভাইলেন্স মানে বলতে পারো টু ওয়াচ ওভার গ্রেট অ্যাটেনশন। মানে ধরো
কোনো কিছুর দিকে অ্যাটেনশন দিয়ে তাকিয়ে থাকা, অর্থাৎ কোনো কিছু আমি খুব কেয়ারফুলি অবজার্ভ করছি, সেটাকেই সার্ভাইলেন্স বলা হয়। তাহলে যখনই কেয়ারফুল আমি অবজারভেশন করব, তখন কোনো ডিজিজ অকারেন্স হচ্ছে, সেটা কিরকম ভাবে ডিস্ট্রিবিউট করছে, কোথায় কোথায় কটা কেস পাওয়া গেল, সেগুলো সব আমার নজরের মধ্যে আসবে। তাহলে এটাকেই আমরা সার্ভাইলেন্স বলছি। তো এই সার্ভাইলেন্সের মধ্যে একটা অ্যাক্টিভ সার্ভাইলেন্স হয়, যেখানটায় আমাদের যেটা রেগুলার, যেমন রেগুলার কালেকশন অফ ডেটা, ফিল্ড সার্ভে হচ্ছে রেগুলার কালেকশন। সেন্টিনেল সার্ভাইলেন্স হয় যেটা স্পেসিফিক, মানে মিসিং কেস হয়ে গেছে যেগুলো, সেগুলোর জন্য। তো সেন্টিনেল সার্ভাইলেন্স থেকেও কোশ্চেন আসে। সেন্টিনেল সেন্টিনেল সার্ভাইলেন্স অর্থাৎ যেগুলো মিসিং কেসের রিপোর্টিং, সেটা সেন্টিনেল সার্ভাইলেন্সের মাধ্যমে আমরা পাই। বেশ, এবারে কি রয়েছে? মনিটরিং। মনিটরিং মানে কি বোঝাচ্ছে? মনিটরিং মানে বোঝায় যে কোনো একটা রুটিন মেজারমেন্ট, যেটা আমরা পারফরমেন্স করছি এবং অ্যানালাইসিস করছি। রুটিন মেজারমেন্ট যেমন ধরো এয়ার পলিউশনের মেজারমেন্ট করছি, কোনো হচ্ছে তোমার হেলথ সার্ভিস হচ্ছে, তার মেজারমেন্ট করা হচ্ছে, এগুলোকে মনিটরিং এর মধ্যে রাখা হয়। যেমন ধরো ক্লাসে মনিটর থাকে, সে সমস্ত কিছু দেখে, সেরকম ভাবেই মনিটরিং এর মাধ্যমে আমরা সমস্ত কিছু দেখছি। কিন্তু কোনো ডিজিজ, তার অকারেন্স, তার ডিস্ট্রিবিউশন, তার প্রিভেলেন্স, এগুলোকে সমস্ত কিছু আমরা এই সার্ভাইলেন্স এর মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে? এটা সার্ভাইলেন্স হচ্ছে। সার্ভাইলেন্স অ্যান্ড মনিটরিং, ইনসিডেন্টস অ্যান্ড প্রিভেলেন্স, এই কটা টপিক ইম্পর্টেন্ট। কমিউনিটি থেকে এই কয়েকটা ইম্পর্টেন্ট টপিক তোমরা কিন্তু দেখে রেখো, এক্সামে কোশ্চেন আসতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।